তো স্যার আপনার থেকে এটাই জানতে চাইবো যে আপনি এই অ্যাস্ট্রোলজি মানে এত তো সমস্ত কিছু প্রফেশন আছে, তো সব ছেড়ে আপনি অ্যাস্ট্রোলজিতে কেন আপনার ভালো লাগলো? ভেরি গুড। দেখুন একটা কথা বলি, দেখবেন সাপুরের বংশধর দেখেছেন? ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন বিষাক্ত বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, দেখেছেন না? সবাই ইউটিউবে দেখতে পাবেন, এখন নেটে দেখতে পাবেন। আমরা চমকে উঠি ছবি দেখে, যে বাবা কি করছে, অত বড় একটা ফোনা তোলা সাপ ও বাচ্চাটা খেলছে। কারণটা কি বলুন? ওর ইনবর্ন, ওর জন্ম থেকে ওটা দেখে আসছে। আজকে আমার যে ঠাকুর দাদা, তিনি ছিলেন ঈশ্বর জগদীশ চন্দ্র গোস্বামী। তাকে নর্থ বেঙ্গল, বিভিন্ন সাইডে, আগরতলা, ত্রিপুরা, বহু মানুষ, এখনো যারা পুরনো মানুষরা রয়েছেন তারা এখনো তার নামটাকে শ্রদ্ধা করেন। কেন? তিনি যেটা বলতেন এই মুখ থেকে সেইটাই হতো। তার সন্তান ছিল আমার পিতা ঈশ্বর অরুণ কুমার গোস্বামী। তিনি তার নিজের মৃত্যু তারিখ সময় বলে গেছিলেন যে কোন দিন কোন সময় তিনি গত হবেন, এবং সেটা একজনের কাছে না। যেদিনকে আমার বাবা চলে যান, এটা মানে আপনাদের কাছে গল্প হতে পারে, আজও আমার গায়ে কাটা দেয়, এটা আমার জীবনের সত্য ঘটনা। সবাই এক এক করে আসছে, আমার বাবা সেদিনকে বলে দিয়েছিলেন যে তোরা কিন্তু ওই তারিখে আসিস। তারপরে আমি আর থাকবো না। আমি বলছি কোথায় যাবে? বলছি কোথায় যাবো জানার দরকার নেই, তোরা ওই দিনটা কিন্তু অবশ্যই আসিস। সবাই এসছে, বয়স্ক মানুষরা তারা অজ্ঞান হয়ে যাচ্ছে, কি এই দেখার জন্য আমাদেরকে ডেকেছিল? আমার বাবাকে এতটাই তারা ভালোবাসতেন, কারণ যে কমিটমেন্টটা করতেন সেটা ঠিক। আজকে আমার সৌভাগ্য হয়েছে সেই বংশে জন্ম নেওয়া। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? আজকে আমার ঠাকুর দাদাকে আমি দেখেছি এই প্রফেশনে, আমার বাবাকে দেখেছি, আমি আস্তে আস্তে এই প্রফেশনেই এসেছি। এইটা ইভেন আমার ছেলের সম্বন্ধে বলতে গেলে বহু বলা হয়, এটা পার্ট বাই পার্ট এইরকম ভাবে আমরা চলে আসছি। কারণ আমি যে অঞ্চলটায় থাকি সেই অঞ্চলের 10 কিলোমিটারের মধ্যে যদি বলা হয় গোস্বামী বাড়ি, একবারে দেখিয়ে দেবে গোস্বামী বাড়ি ওইটা, জ্যোতিষ বাড়ি বলে দেবে ওইটা। এটা আমাদের গর্ব। তো আপনার তো বললেনই আপনার বিষয়, তো এখানে আমি আরেকটা কোশ্চেন করব। মানে ধরুন আপনার তো গুয়াহাটিতে বা আগরতলাতে প্রচুর অ্যাস্ট্রোলজার আছে, তো মানে তাদেরকে ছেড়ে আপনার কাছে কেন মানে লোকে যাবে? মানে আপনার আলাদা করে কি হয়েছে? ঠিক, আপনার অ্যাকচুয়াল কথাটা হচ্ছে যে ভালো অ্যাস্ট্রোলজার মানুষ চিনবে কি করে? ভালো অ্যাস্ট্রোলজার মানুষ তখনই চিনবে। যেমন আপনার নামটা বলুন। আমার নাম শিল্পা। শিল্পা, দেখুন সবার প্রথমে আপনি শিল্পা, শিল্পাটা কোথা থেকে এলো? শিল্পা এলো শিল্পের থেকে, শিল্পা এলো। আপনি কিন্তু ছোটবেলা থেকে ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ, এবং সব থেকে বড় কথা আপনি কিন্তু বেশি আবেগপ্রবণ মানুষ। আপনাকে কেউ যদি সামনে এখন এই বয়সেও যদি জোরে কেউ কথা বলে, আপনি আড়ালে গিয়ে কালার মানুষ। তাহলে কি বোঝাতে চাইলাম? আপনি ভালো মানুষ তখনই বুঝবেন কাউকে, আমি অন্তত তাই মনে করি, যে আগে থেকে ভিজিট দেওয়া নয়, যে ভিজিট দিয়ে তারপরে গেলাম ওই ঠিক মন বসানো না। আপনি আমার কাছে যদি আসেন তাহলে সময় নিয়ে আসবেন, এটা অনুরোধ। কারণ আমি আগে পুরনো শোনাই, তারপরে বর্তমান কি হচ্ছে শোনাই, তারপরে আপনার ইচ্ছা যেটা বলে দেবো সেটা হবে। কারণ যে আপনার ঘটে যাওয়া ঘটনা শোনাতে পারবে, যে আপনার বর্তমান অবস্থা শোনাতে পারবে, সে যদি আপনাকে আগামী দিনের গল্পটা বলে দেয় যে এটা হতে চলেছে, আপনি বিশ্বাস করবেন কিনা? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কারণ যে আপনাকে পুরোনোটা মিলিয়ে দিতে পারছে তার কথা অনুযায়ী চলা উচিত। তাহলে ঠিক সেই কারণে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার চিনবেন কি করে? যিনি আপনাকে মিলিয়ে দেবেন অতীত, শুনবেন তার কাছে বর্তমান, ভবিষ্যতের জন্য যার পরামর্শ নেবেন। কি ধরনের জ্যোতিষ বন্ধু? তো এটা তো আমি জানলাম। মানে এই ধরুন অ্যাস্ট্রোলজিতে নানা রকম জিনিস থাকে, তো এটার মধ্যে কি কোনো মানে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, যেমন ধরুন আপনার একটা কোনো কিছু ফল হলো না, মানে তো সেটা কি কোনো মানে খারাপ দিক থাকে? ফল হলো না বলতে এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আজকে একজন ডাক্তার, তিনি যদি 99টা অপারেশন করেন, তো 99টা হয়তো সাকসেস হয়েছে, লাস্ট 100 যেটা সেটা তার ফেল হতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কোনো ডাক্তার একজনকে হয়তো তার অপারেশনটা ফেল করেছে, করে বললো সরি পারলাম না, বিল দিয়ে চলে আসলাম। একজন
উকিল যদি দীর্ঘদিন ধরে একটা কেস চালাচ্ছে, লাস্টে গিয়ে পারলো না, তার জেল হয়ে গেল, কিছু বলে। কিন্তু বাট আমি এটা বুঝি না যে একজন অ্যাস্ট্রোলজারের সম্বন্ধে মানুষ যখন নাকি বসেন, তখন কি তিনি মনে করেন তিনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন? নিশ্চয়ই না। তাহলে সেই মানুষটারও তো ভুল হতে পারে। তবে আমাদের কাজ পাই না কেন, তার সব থেকে বড় গুণ বলি, আমাদের কিছু মানুষের একটা দোষ বা গুণ বলতে পারেন। আজকে এই অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, এত টাকা ভিজিট দিয়ে দেখালাম, ইনি যেই জিনিসটা আমাকে করতে বললো, ও বাবা এত টাকা খরচা হবে। আরেকজনের কাছে গেলাম, ও বাবা এত খরচা হবে। আরেকজনের কাছে গেলাম, এই যে নেচে নেচে বেড়াচ্ছি, নেচে নেচে বেড়ালে জীবনে কোনোদিন হয় না। যে মানুষ দেখবেন 1000 ডাক্তার দেখায় আমি লিখে দেবো, সে মানুষের রোগ সারে না। যে কোনো একজন অ্যাস্ট্রোলজারকে আপনি ভালো করে মন থেকে বিশ্বাস করুন, কাজ হচ্ছে না তার কাছে দরকার হলে আবার যান, আমি গ্যারান্টি। জানি না, আমার কাছে আসতে বলছি, আমার কাছে আসবেন না প্লিজ, আমার কাছে আসবেন না। আগে সব দরজা ঘুরে আসুন। যেদিনকে আপনার মনে হবে যে সব দরজায় গেছি বারবার, এবার আসি এই দাদা ভাইয়ের কাছে একবার, তখন আসবেন। কিন্তু আগে আমার কাছে কেউ প্লিজ আসবেন না, কারণ আমার ভিজিটটা বেশি। আমি যদি কাউকে আমার প্যাডের উপরে লিখে দিই এই তারিখে এটা হবে, হবে মানে হতে হবে, এটা আমার গর্ব। এটা আমার ঠাকুরদাদার কাছ থেকে আমি দেখে এসেছি, পিতার কাছে শিখেছি। তাছাড়া আমি বিভিন্ন ইনস্টিটিউট থেকে এগুলো শিখেছি, অধ্যয়ন করি। আমি এই জ্যোতিষটাকে নিয়ে রিসার্চ করি। আজকে অনেকে, আমি কাউকে ছোট করছি না, অনেকে শাস্ত্রী উপাধি দিয়ে বহুত মাতামাতি করে। শাস্ত্রীটা কি আজকে জেনে রাখুন আপনারা। শাস্ত্রী হচ্ছে এই যে আমরা যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করি, এই মাধ্যমিক পাস হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী না হলে সেই জ্যোতিষ প্রফেশনে আসতে পারবে না। তাহলে মাধ্যমিক পাস নিয়ে অনেকে দেখি মাতামাতি করে। শাস্ত্রী পরে হচ্ছে আচার্য, এরপরে আস্তে আস্তে সরস্বতী, বিভিন্ন রকমের, এবার ডিগ্রি আসলো। আর আমি পিএইচডি করা মানুষ না, আমি অহংকার করি না, কিন্তু আমি বলি অন্য জায়গায় আগে ঘুরুন, ইচ্ছা হলে একবার আসুন। এমন কিছু কথা আপনাকে বলে দেবো, আপনাকে জায়গায় বসে যদি স্পেল কাউন্ট না করতে পারি, তো আমার নাম সৃজিত গোস্বামী, মুখের উপর বলে চলে যাবে। তো স্যার আপনি মানে এই যে আপনি অ্যাস্ট্রোলজিটা নিয়ে গবেষণা করেন এবং সবার অনেক হেল্প হয়, তো সেই সার্ভিসটা আপনি কিভাবে দেন? মানে অফলাইনে দেন না অনলাইনে দেন? এটা খুব ভালো প্রশ্ন। আগেকার দিনে মানুষের একটাই পথ ছিল, সেটা হচ্ছে অফলাইন বা কাছে এসে। আজকে কাছে আসলে কি কি নেব? আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, আপনার নাম। তা আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন, এর থেকে কি আলাদা কিছু হচ্ছে? একই তো হচ্ছে। তা বিচার যখন ওটা থেকেই করা হবে, তাহলে বিচারটা তো আপনি হোয়াটসঅ্যাপে দিলেন, অনলাইনে আমাকে পেমেন্টটা পাঠিয়ে দিলেন, আপনাকে টাইম দিলাম, ওই টাইমে আপনি বসে আপনার ঘরে রিল্যাক্সে খাওয়া দাওয়া করে সময় নিয়ে বসে আছেন। এবার মনে করুন আপনি আমার থেকে 3 ঘন্টা দূরে থাকেন, তাহলে আপনাকে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, খেয়ে 3 ঘন্টার জার্নি করে আসতে হবে, এসে ওয়েটিং এ বসতে হবে, তারপরে আপনি সময় পেলেন আবার যাওয়াটা, সারাটা দিন শেষ। তাহলে কি হলো, অনলাইনে যখন করবেন আপনি সেই সারাদিনের সব কর্ম করেছেন, হাতে 1 ঘন্টার সময় রাখবেন সেটা আমার জন্য, যে এই সময়টা আমি দিয়েছিলাম, তার আগে বুকিং করে দিন। এটাই সিস্টেম। মানে অনলাইনে নিতে গেলে আগে থেকে বুকিং করে একদম বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। তো আপনি মানে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করা যাবে? মানে হোয়াটসঅ্যাপ, আপনি তো হোয়াটসঅ্যাপ বলছেন, এর সাথে আপনার মানে এবং সবথেকে বড় কথা, আমার ফোন কিন্তু আমি রিসিভ করি। অন্য জায়গায় ফোন রিসিভ করলে ব্যস্ত আছেন না, আমি ব্যস্ত থাকতে পারি না। আরে ব্যস্তটা কাদের জন্য? আমি তো আপনাদের জন্যই ব্যস্ত। যদি ব্যস্ত থাকা হয় আপনাকে ওখান থেকে বলবে যে এখন ওয়েটিং এ আছেন, একটু ব্যস্ত আছে, পরের ফোনটা আপনি ট্রাই করবেন, আপনারটা আমি ধরবো। কারণ আমি যে প্রেডিকশনটা করি কনফিডেন্সের সাথে করি, তার জন্য আমার ফোনটা আমি রিসিভ করতে পারবো। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে আপনার কলিং নাম্বারটা বলে দেন। নিশ্চয়ই বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই বলবো। আমার ফোন নাম্বার হচ্ছে, লিখুন 6290055189। ওকে, 6290055189। এটা হচ্ছে আমার কলিং প্লাস হোয়াটসঅ্যাপ। আর আপনি যদি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান, তাহলে 8981999984। তবে প্রথম যে নাম্বারটা দিলাম ওটাতে কলিংও পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন। তো এটা তো আপনি, তাহলে আপনি কি শুধুমাত্র আগরতলাতেই আপনি এই সার্ভিসটা দেন, না মানে অল ওভার ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল? আমার এটা ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই,
আমার দিল্লি, বোম্বে, আমার চেন্নাই, বিভিন্ন জায়গায়। তো সব জায়গায় কি আপনার চেম্বার আছে আর আপনি অনলাইন? ওখানে বিভিন্ন ভাবে না, যেমন আগরতলায় আমি কখন কোথায় আসছি আপনারা যদি বুকিংটা করে নেন তখন আপনাকে জানিয়ে দিচ্ছি যে অমুক হোটেলে চলে আসুন, আপনাদের সাথে আমার কথা হচ্ছে। কারণ দেখুন, পরিষ্কার কথা, একটা চেম্বার নিতে গেলে বহু টাকার ডেকোরেশন করতে হবে। এই ডেকোরেশন খরচাটা আমি কোথা থেকে নেবো? আপনাদের কাছ থেকেই তো নেবো। তা মানুষকে মেরে যদি খাই, এর থেকে আর পাপ নাই। তার থেকে আমি 500, 1000, 2000 টাকা দিয়ে একটা ভালো এসিতে একটা সুন্দর রুম নেবো, কয়েক ঘন্টা থাকবো, আপনারা আসবেন, কথা বলবো, চলে যাবো, এই বেশ ভালো আছে। আপনাকে তো আগে ভিজিট দিতে হচ্ছে না, আমি টাকা দিয়ে হোটেল বুক করেছি, আপনি আসবেন, খুশি হবেন, তারপরে আপনি ভিজিট দিয়ে বাড়ি যাবেন যদি মনে হয়, না হলে দিতে হবে না। নমস্কার, আপনার সাথে আমার রিলেশনটা থাকে, কারণ সম্পর্কটাই বড়। এই যে আজকে আপনার সাথে আমার যে সম্পর্কটা চলছে, এই সম্পর্কটাকে ধরে রাখতে হয়, কারণ একজন মানুষের সাথে একজনের চলতে ফিরতে সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কটাকে ধরে রাখাটাই হচ্ছে কঠিন। আর আমি এমন একজন মানুষ, আপনারা জানেন, যারা আমার কাছে একবার প্রেডিকশন করিয়ে গেছেন তাদের বার্থডেটাও আমি উইশ করি, তাহলে কতটা খেয়াল রাখি তার জন্য। ভালো কথা। তো আমি একটা জিনিস জানতে চাইবো যে আমরা মানে অ্যাস্ট্রোলজার বা মানে এইটা জ্যোতিষ শাস্ত্র, এটার কাছে আমরা কেন যাব, মানে কি জন্য এটা? দারুণ প্রশ্ন করেছেন, ভেরি গুড। না এগুলো জানার দরকার, খুব সুন্দর প্রশ্ন। অন্য কেউ একটু ঘাবড়ে যাবে, আমি এই ব্যাপারটাই ঘাবড়াই না, তার কারণ হচ্ছে এগুলো আমার খুব মনের প্রশ্ন আপনাদেরকে জানানো। আসুন জানাই যে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে কেন যাব। আজকে জন্ম থেকে কেউ কিন্তু ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে আসে কি? আসে না। তাহলে সেরকম কেউ অ্যাস্ট্রোলজার হয়ে আসে না, এটা একই ধরনের পড়া। কিন্তু খেয়াল করে দেখবেন, একটা জাতক বা জাতিকা, ধরুন আপনার সন্তান, আপনি তাকে বহু বছর ধরে পড়াচ্ছেন, কারণ একটা ডাক্তারি কোর্স করতে গেলে 4 থেকে 6 বছর সময় লাগে। 6 বছর ধরে পড়ালেন, ডাক্তারি পাস করলো, পাস করার পরে দেখবেন রুগী নেই। কেন? ওর তো লাইনটা ওটা নয়, আপনি তো গলা টিপে জোর করে পড়িয়েছেন, তোকে ডাক্তার হতে হবে। কিন্তু ও যদি উকিল হতো, ওর ক্লায়েন্টে ভরে যেত। ঠিক সেই রকমই ও যদি আজকে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতো, ওর স্যালারি কে রাখে? তাহলে কি হলো? জন্মের পর থেকে সবার প্রথমে হরোস্কোপ বিচার করা প্রয়োজন, হরোস্কোপ করে নেওয়া প্রয়োজন। হরোস্কোপ করে নিলে এই বাচ্চাটা কবে কোন সময় অসুস্থ হতে পারে, বাচ্চাটার কোন সময় ফাড়া আসছে জীবনে, বাচ্চাটা কোন সময় রোগে আক্রান্ত হবে, বাচ্চাটা কি নিয়ে পড়াশোনা করবে, বাচ্চাটার দাম্পত্য জীবন কেমন হবে, বাচ্চাটা কোন বয়সে প্রেম করবে, তার সেই প্রেম আঘাত পেতে হবে কিনা। অনেকে আছে না, আমি দেখেছি, আমার চোখে দেখা, যে বহু টাকা তার বাবা মা খরচা করেছে, বাবা মার একটাই সন্তান, ছেলেটা এমন একজনের সাথে প্রেম করেছে, প্রেম করে মেয়েটা তাকে চিট করে নিয়েছে। খারাপ ভাবে নেবেন না, আপনারও কিছু কিছু মেয়েরা আছে, চিট করে নিয়েছে। ছেলেটা এখন কি হয়েছে? ছেলেটা মদ, গাঁজা, ডেনড্রয়েড খাওয়া শিখে গেছে। এখন খাওয়া শিখে নিয়ে লাস্টে গিয়ে এখন ছেলেটা পুরো লাইফ শেষ, সুইসাইড করে মারা গেছে। বাবা মার এখন চোখের জল ছাড়া দ্বিতীয় কিছু করে। তাহলে এইটা যদি আগে থেকে জেনে নিতেন যে ছেলেটা কোন সময় কি পথ আসবে, আপনি সেই অনুযায়ী সাবধান হতে পারতেন, প্রতিকার নিতে পারতেন। অনেকের আবার একটা ভুল ধারণা আছে যে যদি কোনো অ্যাস্ট্রোলজার লিখে দেয় যে আপনি এই রত্ন পড়ুন, বাড়ি থেকে অনেকে চিন্তা করেন এই রত্নটা যদি পড়ি ওই অ্যাস্ট্রোলজারের মনে হয় বাড়ি গাড়ি হয়ে যাবে। আরে না, এই রত্নটা আপনার জন্য দেওয়া, আপনি বললে আপনার এই বিপদ থেকে আপনি উদ্ধার হবেন। এই অ্যাস্ট্রোলজারের বাড়ি গাড়ি হবে কখন? যখন সে সঠিক প্রেডিকশন করবে, যখন আপনার প্রেডিকশনটা মিলবে। আপনি যখন 10 জনকে বলবেন, একসাথে 10 জন আসবে, তাহলে একজনের থেকে যদি 1000 টাকা প্রফিট করে, তাহলে একজন এসে 10,000 প্রফিট করলো। তাহলে এইরকম ভাবে কিন্তু বাড়ি গাড়িটা হয়। আপনারটা করে হবে না, এটা ভুল ধারণা নয়। যদি আপনার জীবন দাঁড় করাতে হয় তাহলে অবশ্যই রত্নটা করতে হবে। বলুন, এই রত্নগুলো কাজ করে? 100% করে। কারণ আমরা পৃথিবীর সৃষ্টির থেকে এই রত্নগুলো কেন রাখা হয়েছে? এগুলো তো তৈরি করা নয়, এগুলো সব মাটি থেকে এসেছে, ভূগর্ভ থেকে এসেছে। তাহলে এটা কেন তিনি করেছেন? দেখুন, একটা জিনিস জেনে নিতে হবে, এই পৃথিবীতে একটা পাখি উপরওয়ালার আদেশ ছাড়া উড়তে পারে না, নিচে বসতে পারে না। আর সবসময় মনে করে রাখবেন যে আপনি যখন নাকি আপনার মায়ের গর্ভে এসেছিলেন, তো সেই মাতৃদুগ্ধে কিন্তু মাতৃস্পনে কিন্তু দুগ্ধ এসেছিল। তার মানে কি? তার মানে এই পৃথিবীতে আপনি আসার আগে আপনার খাদ্যটা কিন্তু তৈরি হয়েছিল।
ঠিক এই পৃথিবীতে আপনার কোনো রোগ হওয়ার আগে সেটা কিভাবে ঠিক হবে সেটা কিন্তু এই রত্নগুলো তার জন্য তিনি সৃষ্টি করে রেখেছেন। আমরা এই রত্নটা পড়ি কেন? বেনি আসহ কলা, এই যে আমরা ছোটবেলায় শুনেছিলাম না সূর্যের 7 রং, এখন আর আমি বেনি আসহ কলা ভাঙতে গেলাম না, সময় থাকলে জেনে নেবে। তো এই যে বেনি আসহ কলা, এই 7টা রং সূর্য কিন্তু ছেড়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে যে কজন আছি, হ্যাঁ আপনাদেরকেও বলছি ক্যামেরার উপরে যারা আছেন, আমরা এখানে যে কজন আছি প্রত্যেকের কি আমাদের এই রংগুলো সমান নেওয়ার ক্ষমতা আছে? নেই। তাহলে যার যেটা কম নেওয়ার ক্ষমতা তার সেই ধরনের সমস্যা হয়। তার জন্যই আপনারা হয়তো হলুদ রংটা কম নিতে পারছেন, দেখবেন আপনি সব করছেন, আপনার বুদ্ধি যথেষ্ট, কিন্তু আপনার স্মৃতিশক্তিটা কম হয়ে যাচ্ছে। আপনার ভেতরে দেখবেন হঠাৎ করে রাগ হয়ে যাচ্ছে, কেন? তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এগুলো সব এক একটা এই যে এই কারণে এই রত্নগুলোকে দেওয়া হয়। এই রত্নগুলো যখন নাকি আমাদের এই নার্ভের মধ্যে দিয়ে ব্রেনে যায়, ব্রেন যেটা ভাবায় আমরা সেটা করি। যার জন্য কেউ সকাল হলে কাঁধে ঝুড়ি আর কোদাল নিয়ে লোকের পায়খানা পরিষ্কার করতে যায়, আবার কেউ পেন চালিয়ে মাসে কোটি টাকা কামায়। তা আপনি কি হবেন, আপনার ফ্যামিলিকে কি করবেন, সন্তানকে কি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটু ছেঁড়া কাটা কথা বলতে ভালোবাসি, কারণ আমি যেটা লিখে দিই আবার বিজিৎ গোস্বামী দাদাভাই যেটা লিখে দেয় কাটার ক্ষমতা কম না। তো আপনার বিষয়ে তো আমরা সবই জেনে নিলাম, মোটামুটি যা যা হয়, আপনি কিভাবে কি সার্ভিস দেন, মানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম, মানে যেটা আমাদের নলেজের বাইরে ছিল। একদম, কারণ আমরা কাউকে যেমন ডাক্তার তৈরি করি, কাউকে উকিল তৈরি করার চেষ্টা করি, এইটাও শাস্ত্র, এটাও বহুদিন পড়াশোনার পরে গিয়ে এটা বলা যায়। তবে কেউ যদি চটি পাতা বই পড়ে নিজেকে দেখলে বুঝে যাবে, যারা চটি পাতা বই পড়ে নিজেকে বড় মনে করে না, তাদেরকে দেখলে বুঝে যাবে, বুড়ুম বাড়ুম দেখলে বুঝে যাবে। কারণ দেখবেন ইমিটেশন দূর থেকে বোঝা যায় যে চকচক চকচক করছে, এই সোনা দেখবেন ম্যারম্যার ম্যারম্যার করছে, কারণ একটাই। আর কিছু বলবো না। তাহলে তো সবই জেনে নিলাম, তাহলে আজকে আমাদের ইন্টারভিউটা এখানেই শেষ করছি। কারণ আপনারা শেষ করলেই শেষ, আমার তো কথা শেষ নেই, কারণ আমার কিছু স্ক্রিপ্ট দেখতে হয় না তো, আমি তো মন থেকে বলি। আমাকে শুধু প্রশ্ন করুন, আপনারাও আসুন আমার টেবিলের ওপারে বসে, যদি কিছু জানার ইচ্ছা হয়, আপনার হাত দেখাতে হবে না, বাচ্চার হাত দেখাতে হবে না, পুষ্টি করতে হবে না, কিছু জানার ইচ্ছা হলে টেবিলের ওপাশে আসুন, জেনে যান। কারণ শিক্ষার শেষ নেই, জানবার বয়স নেই। আসুন না, দুজনে একটু আলোচনা করি, ভালো লাগবে। আপনার সাথে কথা বলেও খুবই ভালো লাগলো। আমাদের সাথে যোগদান করার জন্য অনেক অনেক আপনাকে শুভেচ্ছা। তো আমরা আজকে আমাদের ইন্টারভিউটা এখানেই শেষ করছি। আপনার সাথে নিশ্চয়ই পরবর্তীকালে আবার দেখা হবে। তো আমাদের 5 Best in City ফেস টু ফেস আজ এখানেই আমরা শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার।